কটা টাকার জন্য আমাকে এক পঙ্গু লোকের সাথে বিয়ে দেবেন আব্বা? সায়ারা কণ্ঠস্বর ভীষণ অসহায় শোনালো। কথা বলতে গিয়ে কেঁপে উঠল কিছুটা। তার কথা শুনে তার বাবা সারোয়ার শিকদার কর্কশ গলায় ধমকে বললেন, থাপ্পড়ে তোর দাঁত ফেলে দেব বেয়াদব! কাকে পঙ্গু বলেছিস তুই? যে পঙ্গু তোকেই পঙ্গু বলেছে আমি। আমি এ বিয়ে করব না। আর একবার এসব বলে সত্যি সত্যি মার খাবি। সাইরা মারুন, মারতে মারতে মা মেরে ফেলুন, তবুও এই বিয়ে আমি করব না। আপনি বাবা হয়ে মেয়ের জীবন এভাবে নষ্ট করতে চাইছেন কিভাবে? সারোয়ার শিকদার দাঁতে দাঁত চেপে বললেন, তোর জীবন নষ্ট করতে চাইছি আমি, তা নয় তো কি? আপনি জেনে শুনে টাকার বিনিময়ে এক পঙ্গু লোকের কাছে আমাকে বিয়ে দিতে চাইছেন কিভাবে? তোর বিয়ে যে আরো 10 বছর আগে জাওয়াদের সঙ্গে হয়ে গেছে, সেটা ভুলে যাস না। এখন তোকে বিয়ে দিচ্ছি না, বরং তোর স্বামীর কাছে তোকে ফিরিয়ে দিচ্ছি। স্বামী? কে স্বামী? 10 বছর আগে ওটা বিয়ে ছিল। এত বছর বউ না মেনে এখন এসেছে বউকে ঘরে, বিদেশ থেকে এসে না বললো তালাক দিয়ে দেবে। তার নাকি প্রেমিকা আছে, সেই প্রেমিকাকে বিয়ে করবে। আপনারা সবাই তো রাজি ছিলেন এতে। আপনিও তো বলেছিলেন কোনোভাবে আমাকে ওই বাড়িতে পাঠাবেন না। এখন ভাই আর ভাতিজার প্রতি এত পিরিত জেগে উঠেছে কেন? টাকা দিয়েছে বলে? টাকার বিনিময়ে মেয়েকে বিক্রি করতে বুক কাঁপছে না আপনার? এত লোভী কেন আপনি? রাগে কাঁপতে কাঁপতে শেষের কথাগুলো বলল ছাই। আগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে মেয়ের গালে চর বসিয়ে দিলেন সালোয়ার শিকদার। আঙুল তুলে শাসিয়ে বললেন, আর একটা উল্টাপাল্টা কথা বলবি তো থাপড়ে তোর গাল লাল বানিয়ে দেব। আজকে যাওয়াদের সঙ্গে তোর আবার বিয়ে হবে, আর তুই ওই বাড়িতে গিয়েই থাকবি ওর সঙ্গে। আমি মরে যাব, তবু ওই বাড়িতে যাব না। আপনি টাকা পেয়ে সবকিছু ভুলে গেলেও আমি কিচ্ছু ভুলিনি। ওরা বাড়ি বয়ে এসে যে আপনার মাথা ফাটিয়ে দিয়ে গিয়েছিল, সেটা ভুলে গেছেন। এতে অপমান, এত লজ্জা ভুলেও কিভাবে? আজকে যদি তুই ওদের সঙ্গে ওদের বাড়িতে না যাস, তবে আমি গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেব। যদি এমন কিছু না চাস, তবে চুপচাপ বিয়ে করে চলে যাবি ওদের বাড়িতে। আর এক মুহূর্ত মেয়ের রুমে দাঁড়ালে না সারোয়ার শিকদার। গটগট করে হেঁটে চলে গেলেন রুম থেকে। বাবার যাওয়ার পথে তাকিয়ে রইলেন সারোয়ার। সে আর সত্যি নিজের বাবাকে চিনতে পারছেন না। দুদিনের মধ্যে এত বদলে গেল কিভাবে? ইনি কি সত্যি তার বাবা? যাওয়াদের কথায় স্মরণ হতেই রাগ আর ঘৃণার শরীর রিরি করতে লাগলো। অ্যাক্সিডেন্ট হয়ে পঙ্গু না হলে কি আর তাকে নিজের বাড়িতে আর নিজের জীবনে নিতে চাইতো? জীবনেও না, বরং তাকে তালাক দিয়ে নিজের প্রেমিকাকে বিয়ে করতে চেয়েছিল। অ্যাক্সিডেন্ট হয়ে পঙ্গু হওয়ার পর নিশ্চয় প্রেমিকা ছেড়ে চলে গেছে, আর কোনো ভালো অপশন না পেয়ে তাকে নিয়ে যেতে চাইছে। রাগে দুঃখে মাথার চুল দুই হাত খামচে ধরে মেঝেতে বসে পড়লো ছায়ারা। সে স্প্রাইট বুঝতে পারছে তার বাবা অসহায়ত্বের সুযোগ নিচ্ছে ওই বাড়ির মানুষগুলো। তার মাও কিছু বলছে না। ভাই দুটো তো ছোটই। রাত 11টা সারোয়ার শিকদারের বাড়িতে প্রবেশ ঘটলো জাওয়াত শিকদার আর তার পরিবারে। জাওয়াত হুইল চেয়ারে বসে আছে। হুইল চেয়ারে ঠেলে নিয়ে আসছে জাওয়াদের ছোট ভাই জাবিন শিকদার। জাওয়াদের চোখ মুখ গম্ভীর, চল শক্ত, ফর্সা চেহারায় কঠিন ভাব, দৃষ্টি সোজা সামনের দিকে। সারোয়ার শিকদার আর তার স্ত্রী রোকেয়া বেগম হাসির মুখে সকালে স্বাগতম জানালেন নিজেদের বাড়িতে। বিনয়ের সঙ্গে সকলকে সোফায় বসে দিলেন। জাওয়াত হুইল চেয়ারে বসেই রইল। আলাদা করে আর শোয়ার বসার প্রয়োজন বোধ করলেন না সে। ঝামেলা শেষ করে যত দ্রুত বাড়িতে ফিরতে পারবে তার জন্য ততই ভালো। সারোয়ার শিকদারের চাচাতো ভাই, মানে জাওয়াদের বাবা জামশেদ শিকদার বললেন, রাত তো অনেক হয়েছে, আর দেরি করে কি হবে? বিয়ের ঝামেলাটা তাহলে মিটিয়ে ফেলা হোক। সারোয়ার শিকদার বললেন, খাবার খেয়ে না আগে, ঠান্ডা হয়ে যাচ্ছে সব।
জামশেদ শিকদার ছোট ভাই জামিন শিকদার বললেন, খেয়ে তো এলাম, এখন আর খাওয়া ঝামেলা করতে হবে না, সাওয়ারা কাগজপত্র নিয়ে আসুন। তা বললে তো হবে না। খেতে চললো সবাই, কেউ খেতে চাইলো না এখন, কিন্তু সারোয়ার শিকদারও ছাড়লেন না কাউকে। এতগুলো বছর পর ভাই ভাতিজা তার বাড়িতে এসেছে, আর তিনি না খেয়ে যেতে দিবেন তা কি করে হয়। সবাই খাওয়ার জন্য এগোলো। জাওয়াত হুইল চেয়ার নিয়ে আগে মতোই বসে রইলো। জাবিন হুইল চেয়ার ঠেলে নিয়ে যেতে উদ্যত হতেই জাওয়াত তাকে থামিয়ে দিয়ে বলেছেন সে খাবে। জারিও আর কিছু না বলে সকলের সঙ্গে ড্রয়িং রুমের দিকে এগোলেছেন। সারোয়ার শিকদার জাওয়াদের কাছে ফিরে এসে বললেন, জাওয়াত তুমি খাবে না? জাওয়াত অত্যন্ত গম্ভীর গলায় না উচ্চারণ করলো। সারোয়ার শিকদার জোর করতেই জাওয়াত বিরক্ত প্রবেশ করে রুক্ষ স্বরে বললেন, বলছি তো খাবো না, কানের কাছে ঘ্যান ঘ্যান করবেন না। সারোয়ার শিকদার বাক্যহারা হয়ে তাকিয়ে রইলেন কয়েক মুহূর্ত, তারপর আর কিছু না বলে ডাইনিং রুমের দিকে এগোলেন। খাওয়া দাওয়া শেষ, সবাই সোফায় বসলো আবার। কাজী সাহেব ম্যারেজ রেজিস্ট্রি পেপার রেডি করলেন। তারপর রেজিস্ট্রি পেপার সারাইয়ার কাছে নিয়ে আসা হলো। সারাইয়ার লাল টকটকে বেনারসি শাড়ি পরে বিছানায় বসে আছে, চোখ জোড়া এখনো পানিতে টাইটুম। পার্লার থেকে একটা মেয়ে এসে তাকে সাজিয়ে দিয়ে গেছে। সারোয়ানের পর থেকেই সারোয়ারা নিজের রুমে বসে আছে, বাড়ির কারো সঙ্গে কথা বলছে না। সে কোনোভাবেই মেনে নিতে পারছে না যে বিয়ে, যদিও সে আরো 10 বছর আগে থেকে জাওয়ার শিকদারের স্ত্রী। অবুঝ বয়সে না বুঝেই কবুল বলে নিয়েছে জাওয়াত শিকদারকে। তারপর কত ঝড় ঝাপটা উত্তাল পাতাল ঘটে গেছে। বৃতৃষ্ণা জন্মে গেছে ওই লোক আর তার পরিবারের উপর। রেজিস্ট্রি পেপার সারাইরার সামনে রেখে সই করতে পড়লে কাজী সাহেব। সারাইরা চোখ তুলে তাকালো সকলের দিকে। ঘৃণার দীর্ঘসে চোখ নামিয়ে নিল সঙ্গে সঙ্গে। সারোয়ার শিকদার বললেন, সারাইরা সই কর। সারাইরা চোখ তুললো আবার, গলা বেয়ে গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা অশ্রু। একরাশ ঘৃণা, অভিমান, রাগ, বুক ভরা চাপা কষ্ট নিয়ে ঘন ঘন শ্বাস সই করে নিলেন। সই করা হয়ে যেতেই রোকেয়া বেগম বাদে সবাই বেরিয়ে গেল রুম থেকে। সারাইরা অশ্রুসিক্ত নয়নে মায়ের দিকে তাকিয়ে রইল। রোকেয়া বেগম মেয়ের চোখের পানি মুছে দিতে দিতে বললেন, মাফ করে দে মা, এটা ছাড়া আর কোনো উপায় ছিল না আমাদের কাছে। মায়ের হাত সরিয়ে দিল সারাইরা, কান্না জড়ানো গলায় বলল, ওই বাড়িতে পাঠানোর চেয়ে গলা টিপে মেরে ফেলতেন মা। তুই ভালো থাকবি ওই বাড়িতে। চোখের পানি অথচ সারাইরা ঠোঁটে হাসি ফুটলো। ভালো থাকবে ওই বাড়িতে, আসলে ভাই থাকবে সে। আইনি ভাবে বিয়ে সম্পন্ন হয়েছে দুজনের। 10 বছর আগে ধর্মীয় ভাবে দুজনের বিয়ে সম্পন্ন হয়েছিল, তবু আজ আবারও ধর্মীয় ভাবে দুজনের বিয়ে সম্পন্ন করা হবে। সারাইরা কবুল বলেছে, এখন শুধু জাওয়াত বলবে। রেজিস্ট্রি পেপারে সই করার সময় সারাইরা সময় নিলেও জাওয়াত নেয়নি। কাজী সাহেব সারাইরার রুম থেকে বেরিয়ে জাওয়াদের পাশে দাঁড়িয়ে বললেন, জামশেদ শিকদারের সুযোগ্য পুত্র জাওয়াত শিকদার, আপনি কি সারোয়ার শিকদারের সুযোগ্য কন্যার সারাইরা শিকদারকে 1 কোটি টাকা দেনমোহর ধার্য করিয়া আপনার স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি? রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ কবুল। জাওয়াত রোবটিক ভঙ্গিতে সশব্দে উচ্চারণ করলো, আলহামদুলিল্লাহ কবুল। তারপর আরো দুবার একই বাক্য উচ্চারণ করলো। বিয়ে বাড়ি হলেও কোনো কোলাহল নেই, বাড়ির পরিবেশ একদম শান্ত, কেউ বলতে পারবে না এটা বিয়ে বাড়ি। কাজী সাহেব বিদায় নিলেন নিজের কাজ শেষ করেই। জাওয়াতকে সারাইরা রুমে নিয়ে আসা হলে হুইল চেয়ার ঠেলে মাথা নিচু করে বসে থাকা সারাইরার মুখ তুলে তাকালো, দেখলো জাওয়াত শিকদারও তার দিকে তাকিয়ে আছে। জাওয়াতকে দেখে পায়ের রক্ত ছোটকে মাথায় উঠে গেল তার। এই অসভ্য অভদ্র লোককে তার 2 চোখে সহ্য হয় না। আর এই লোক বিয়ে করতে এসেছে নাকি চুরি করতে এসেছে? চুলদাড়ি এই অবস্থা কেন? দেখে মনে হচ্ছে কয়েক মাস ধরে চুলদাড়ি কাটে না।
বিয়ে করতে এসেছে সে রনি তো দূরে, একটা পাঞ্জাবি পর্যন্ত পরে আসেনি, সাধারণ টি শার্ট আর ট্রাউজার পরে হুইল চেয়ারে বসে এসেছে বিয়ে করতে। তার উপর চুলদারি কি অবস্থা, তার দিকে তাকিয়ে আছে কেমন করে, মনে হচ্ছে ধরে চিবিয়ে খাবে তাকে। চল শক্ত করে চোখ নামিয়ে নিল সারাইরা। হুইল চেয়ার ঠেলে বিছানার কাছে নিয়ে আসা হলো। সারাইরা শিকদার মেয়ের হাত ধরে বিছানা থেকে নামলেন। জাওয়াদের ডান হাতটা ধরে তার হাতের মুঠোয় সারাইরা ডান হাত রেখে আবেগঘন কণ্ঠে বললেন, আমার একমাত্র মেয়েকে আমি আজ তোমার হাতে তুলে দিলাম। ও অনেক কষ্ট পেয়েছে, ওকে আর কখনো কষ্ট দিও না। বাবার কথা শুনে তাচ্ছিল্যর হাসি ফুটে উঠল সারাইরার ঠোঁটে। তাতে হাত পা বেঁধে আগুনে ফেলে দিয়ে আগুনকে বলছে যেন তাকে না পুড়ায়। সারাইরা জবাব আর বাবার হাতের মাঝখান থেকে নিজের হাত বের নেওয়ার চেষ্টা করতে জাত শক্ত করে চেপে ধরলো হাতটা। খুবই রুক্ষভাবে ধরেছে। সারাইরা মনে হচ্ছে এটা বুঝি হাতটা গুরু গুরু হয়ে যাবে জাওয়াদের শক্ত হাতের চাপে। চোখে চোখ পড়লো দুজনের। সারাইরার চোখে আগুন জ্বলেছে, জাওয়াদের চোয়াল কঠিন, তীক্ষ্ণ রুক্ষ দৃষ্টি, কেমন একটা তাচ্ছিল্য ভাবে চোখে মুখে। বিদায়ের সময় একটুও কাঁদলো না সারাইরা। তার চোখে মুখ কঠিন, বহু কষ্টে নিজেকে শক্ত করে রেখেছে। বাবা মায়ের উপর তার ভীষণ রাগ আর অভিমান জমে আছে। দুজনে নিজের স্বার্থ দেখলো অথচ তার কথা ভাবলো না। দাদা এক ভুল করেছিল, এখন বাবাও করলো। টাকার বিনিময়ে বিক্রি করে দিল তাকে। টাকা এত ক্ষমতা কেন? শ্বশুর বাড়িতে পৌঁছাতে বেশি সময় লাগলো না সারাইরা। নিজে বাড়ি থেকে বের হওয়ার 3 মিনিট পর শ্বশুর বাড়িতে এসে পৌঁছলো। কাছাকাছি বাড়ি। বাড়ি থেকে রাস্তা বের হওয়ার পর ডান দিকে 3 মিনিট হাঁটলে জাওয়াদের বাড়ি। সারাইরা জাওয়াদের পাশাপাশি হাঁটছে অনুভূতি শূন্যের মতো। জাওয়াদের হুইল চেয়ারে ঠেলছে জারিন। জাওয়াদের বাপ, চাচা, মামা, ফুপা আর ভাইরা তাদের তিনজনের পেছনে রয়েছে। মেইন দরজার সামনে দাঁড়িয়ে আছে বাড়ির সকল নারীরা। সারাইরা ইচ্ছে করছে এখান থেকে দৌড়ে পালিয়ে যেতে। তার মন মানছে না বাড়ির ভেতরে প্রবেশ করতে বা এই পরিবারের সঙ্গে বসবাস করতে। জাওয়াদের তো তার সহ্যই হচ্ছে না, আর এই পরিবারে দেখতে ইচ্ছে করে না। দরজার সামনে এসে দাঁড়াতে তাকে বরণ করলো জাওয়াদের মা হোনসেন আরা। বরণ শেষ হতেই সারাইরাকে ফেলে নিজের রুমে দিয়ে এগোলো জাওয়াত। জামিল শিকদারের মেয়ে জাহানারা সায়রার দিকে তাকিয়ে বিক্ষোভ করে বললেন, এত নাটক করে কি হলো? সে তো আমাদের বাড়িতে আসতে হলো। সারাইরা তাকালো, তবে কিছু বলল না। জানারাকে ধমক দিয়ে তার মা নীলিমা, সে যাদের রুম চেনে, অবশ্য আগে চিনতো, এখন চিনবে কিভাবে? আর ওই অসভ্য অভদ্র লোক তাকে ফেলে চলে গেল কেন? যখন এতই অপছন্দ তখন আনলো কেন এই বাড়িতে? এখন এনে আবার অপমান করার হচ্ছে। জামশের শিকদার ছোট ছেলের দিকে তাকিয়ে বললেন, সুটকেসটা জাওয়াদের রুমের দিকে আয়। সারাইরা, তুই জামিমের সঙ্গে যা। জানিম সুটকেস টেনে নিয়ে এগোলো তার পেছনে পেছনে এগুলো সারাইরা। রাগে তার শরীর জ্বলতে শুরু করেছে। বাবা যদি আত্মহত্যা ভয় না দেখাতো তবে সে সন্ধ্যার পরই বাড়ি ছেড়ে পালাতো। সারা জীবন একা একা কাটাতো, তবু এই বাড়িতে আসতো না, আর না তো কোনোদিনও জাওয়াদের মুখ দেখতো। রুমের সামনে এসে সুটকেস ভেতরে ঠেলে দিয়ে চলে গেল জানিম। রুমের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল সারাইয়ানা। মনে কিছু কথা গুছিয়ে নিল। তারপর ভেতরে প্রবেশ করলো ধীরে পায়ে। জাওয়াত হুইল চেয়ার থেকে নেমে সোফায় বসে আছে। চুলগুলো এলোমেলো করে ফেলেছে একটু সময়ের মধ্যে। এত বড় বড় চুল দাড়ি দেখে জাওয়াতকে জঙ্গলির মতো লাগছে সারাইরার কাছে। সিগারেট ধরিয়ে সেটা খাওয়া শেষ করলো জাওয়াত। সিগারেটের বিদ্যুটে গন্ধ ছড়িয়ে পড়েছে পুরো রুম। গন্ধের নাক মুখ কুঁচকে ফেলেছে সারাইয়া। জাওয়াত জুতো খুললো, মোজা খুললো, তারপর টি শার্টও খুলে ফেললো। উন্মুক্ত হলো ফর্সা শরীর। সে একেবারে জন্য তাকাচ্ছে না সারাইরার দিকে। তার হাব ভাব দেখে মনে হচ্ছে এই রুমে সে ব্যতীত অন্য কেউ নেই। কসরত করে সোফা ছেড়ে
হুইল চেয়ারে বসলো আবার। ফ্রেশ হয়ে এসে বিছানায় উঠে শুয়ে পড়লো চির হয়ে। কর্কশ গলায় বলল, রং সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন এখনো? কথায় কথায় ধরন দেখে মেজাজ আরো বিগড়ে গেল সারাইয়ার। যাওয়াদের চেয়েও বেশি কর্কশ গলায় বলল, আমি থাকবো না আপনার সঙ্গে, মানি না আমি এই বিয়ে। কে মানে বালের বিয়ে? ভালো না লাগলে বের হ আমার রুম থেকে। এর মাঝে রাতে বক বক পারবো না তোর সঙ্গে। এরই মাঝে রাতে বক বক করতে পারবে না তোর সঙ্গে। যাওয়াদের কথাগুলো সামাইরার কানে বিষের মতো বিঁধল। কয়েক মুহূর্ত সে স্থির হয়ে দাঁড়িয়েই রইল। তারপর রাগে দাঁতে দাঁত চেপে বলল, আপনি আমাকে আনলেন কেন? যাওয়ার চোখ বন্ধ করে কঠিন গলায় বলল, ইচ্ছে হয়েছে তাই এনেছি। কেন আনবেন? আমাকে কি পুতুল মনে করেন আপনাদের সকলে, যে যখন যার ইচ্ছে তাই করবেন? আপনি আমার জীবনটাকে আবার ওলট পালট করে দিয়েছি। এখন মুখ বন্ধ করে রাখ, নয়তো বের হ আমার রুম থেকে। তোর বক বক শুনে নিজের মাথা খারাপ করতে চাই না আমি। রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে এলো সারাইরা। এত অপমান তার মরে যেতে ইচ্ছে করেছে। হোসনে আরা গলার আওয়াজ পেয়ে মুখ তুলে তাকালো সারাইরা। ইনি আবার এদিকে আসছেন কেন? হোসনে আরার কাছে এগিয়ে এসে বললেন, তোর কি কিছু লাগবে? সারাইরা মুখ কিছু না বলে দুদিকে মাথা নাড়ালো। হোসনে আরা আবার বললেন, এখানে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? আমি থাকবো না এই রুমে। কেন, যাওয়াত কিছু বলেছে? সারাইরা চুপ করেই রইল। হোসনে আরা সারাইরার হাত ধরে টেনে নিয়ে ভেতরে প্রবেশ করলেন। দেখলেন জাওয়াত উল্টো পাশ ফিরে শুয়ে আছে। জাওয়াত মায়ের ডান শুনে ঘুরে তাকালো জাওয়াত। হোসনে আরা বললেন, সারাইরাকে কি বলেছিস? জাওয়াত সারাইরার মুখের দিকে তাকালো। সারাইরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জাওয়াতকে চুপ থাকতে দেখে হোসনে আরা আবার বললেন, এতবার যে বুঝলাম সেসব কোথায় গেল? ঝামেলা না করে মেনে নে সব। যাওয়ার দাঁতে দাঁত চেপে তাকিয়ে রইল। ঝামেলা সে করেছে। হোসনে আরা সারাইরার মুখের দিকে তাকিয়ে বললেন, তুই মেয়ে মানুষ, ধৈর্য তোকে বেশি ধরতে হবে। স্বামী কিছু বললো আর রাগ দেখিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম, এসব ভালো লাগে না। সারাইরা চুপচাপ শুনলো মাথা নিচু করে। রাগে তার শরীর জ্বলছে। সে মেয়ে বলে সে কেন বেশি ধৈর্য ধরবে? হোসনে আরা দুজনকে আরো কিছুক্ষণ বুঝিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন, দরজা ভিজিয়ে দিয়ে। হোসনে আরা নিজেদের রুমের দিকে যাওয়ার সময় দরজার বাইরে সারারাকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এসেছিলেন। সারারার আগে ফনা তোলা সাপের মতো ফোঁস করতে করতে সোফায় বসলো। সে জাওয়াদের পাশে শোবে না বিছানার দিকে তাকিয়ে দেখলো জাওয়াদ ওপাশ ফিরে শুয়ে আছে, চোখ জোড়া বন্ধ করে সোফায় গা এলিয়ে দিয়ে। সারাইরা সেই দিনটার কথা এখনো সারাইরা স্পষ্ট মনে আছে। তখন তার বয়স 10 আর জাওয়াদের 18। তখন জাওয়াদ তাকে ভীষণ ভালোবাসতো, আদর করত, তাও চাচাতো বোন হিসেবেই। জাওয়াদকে সুন্দর করে ডাকতো তাকে। সেও ভাইয়া ভাইয়া ডাকতে ডাকতেই মুখে ফেনা তুলে ফেলতো। জাওয়াত ভাইয়া বলতে পাগল ছিল না। জাওয়াতও তার বেলা ব্যতিক্রম ছিল না। বিকেলে ঘুম থেকে উঠেই এ বাড়িতে এসেছিল সে। সারা বিকেল এ বাড়িতেই ছিল। জাওয়াত সন্ধ্যার আগে আগে তাকে কাঁধে নিয়ে তাদের বাড়িতে যায় রাখার জন্য। গিয়ে থাকে ড্রয়িং রুমের সোফায় তাদের দুজনের বাবা আর দাদারা বসে আছে। দুজনকে দেখে উপস্থিত সবাই হেসে ওঠেন। সেই হাসির কারণ সে বোঝেনি। জাওয়াত কাঁধে থেকে নেমে বাবার পাশে বসে নিজের পাশে বসতে বলেছিল জাওয়াতকে। জাওয়াত বসছিল তার পাশেই, সরু আর তীক্ষ্ণ চোখে দেখছিল সবাইকে। সেই দিন তারা দুজন জানতে পারে তাদের দাদারা তাদের দুজনের বিয়ে দিবে বলে ঠিক করেছেন। এতে তাদের বাবা মায়েরা রাজি হয়েছিল। সেই দিন সে দেখেছিল। বিয়ের কথা শোনার পর জাওয়াদের চেহারা যেন কেমন হয়ে গিয়েছিল। জাওয়াত অদ্ভুত নজরে শুধু তাকেই দেখেছিল। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল সে জাওয়াতকে বিয়ে করবে কিনা, যদি বিয়ে করে তবে সারা জীবন জাওয়াদের সঙ্গে
থাকতে পারবে। সে খুশি মনে রাজি হয়ে গিয়েছিল সেই দিন। জাওয়াতকেও জিজ্ঞেস করা হয়েছিল সে তাকে বিয়ে করতে রাজি কিনা। জাওয়াত অনেকক্ষণ তার গোল গোল মুখের দিকে তাকিয়ে ছিল, কোনো কথা না বলে। প্রায় 10 মিনিট পর মাথা নেড়ে সম্মতি দিয়েছিল সে। দুজনের দাদারা চাইলে সেই দিনে বিয়ে দিতেন। দুই পরিবারে কেউই তেমন অমত করেনি। জাওয়াদের দাদা সামিউল শিকদার জাওয়াতকে বলেছিলেন গোসল করে রেডি হয়ে আসতে, আজকে তাদের বিয়ে হবে। রোকেয়া বেগমকে বলেছিলেন সাইবারাকে গোসল করিয়ে রেডি করিয়ে দিতে। প্রায় ঘন্টাখানেক পরে তাদের বাড়িতে ফিরে এসেছিল জায়াদ। জাওয়াদের পরনে ছিল সাদা ধবধবে পাঞ্জাবি পায়জামা, বারবার বরাবরের মতো চুলগুলো পরিপাটি, ঠোঁটে ছিল নাজুক হাসি। জাওয়াত তার পাশে বসে চাপা স্বরে বলেছিল, কি রে, শাড়ি পরিসনি কেন? সে অবুঝের মতো তাকিয়ে বলেছিল, শাড়ি কেন পরবো গাধা, বিয়ের দিন শাড়ি পরতে হয় জানিস না? আজ আমাদের বিয়ে, তুই শাড়ি পরবি না? সে ঠোঁট উল্টে বলেছিল, আমি কি শাড়ি পরতে পারি? ছোট মা বল বল পরিয়ে দেবে। সে মায়ের কাছে বায়না ধরেছিল সে শাড়ি পরবে, কারণ আজ তার বিয়ে। তার বিয়ের দিন শাড়ি পরতে হয়। তার লাল টকটকে নতুন জামাটা খুলে তাকে লাল শাড়ি পরিয়ে দেওয়া হয়েছিল সেই দিন। সে আয়নায় নিজেকে দেখে খুশিতে উৎসাহিত হয়ে বলেছিল, আমাকে তো একদম বউ বউ লাগছে। স্বল্প পরিসরে খাবারের আয়োজন করা হয়েছিল সেই দিন। এলাকায় মসজিদের ইমামকেও দাওয়াত দিয়ে আনা হয়েছিল। খাওয়া দাওয়ার পর তাদের দুজনের বিয়ে সম্পন্ন করা হয়েছিল। দুই পরিবারে সবাই সেই দিন অনেক খুশি ছিল। জাওয়াতও সেই দিন অনেক খুশি ছিল। বারবার শুধু তাকে দেখছিল আর বলছিল তাকে অনেক বেশি সুন্দর লাগছে বউ সেজে। ফজরের আজান হচ্ছে। সারাইরা এখনো সোফায় বসে আছে গা এলিয়ে। জেদ ধরে সে সত্যি বিছানায় যায়নি। চোখ বন্ধ করে রাখলেও তার দু চোখে ঘুম ধরা দেয়নি। একটু পর পর শুধু চোখ জোড়া হাতে ঝরঝর করে পানি গড়িয়ে পড়েছে। বুক ভর হয়ে রয়েছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করেছে তার। এই পরিবারের সঙ্গে সে কিভাবে বসবাস করবে? এদের সঙ্গে বসে সে কিভাবে খাবার খাবে? এদের দেখলে তো পুরনো স্মৃতি মাথাটা চড়া দিয়ে ওঠে। এদের জন্যই তার দাদা মারা গেছে। তারা বাবাকে হসপিটালে ভর্তি হতে হয়েছিল। সে কিভাবে ভুলবে এই বাড়ির মানুষগুলো তাদের সঙ্গে কি করেছিল? যাওয়া তো আর আগের মতো নেই। এই যাওয়া তাকে অপ্রত্যাখ্যান করেছিল। সে থাকতে অন্য মেয়েকে ভালোবেসেছিল। সে কিভাবে সবকিছু ভুলে সংসার করবে? কোনোদিন কি সে জাওয়াতকে মেনে নিতে পারবে? বিষিয়ে উঠল সারায়ার মন। সে এই জাওয়াতকে মেনে নিতে পারবে না কোনোদিন। এই জাওয়াতকে সে ভালোবাসেনি। সে ভালোবেসেছিল সেই জাওয়াতকে, যে জাওয়াত তাকে ভালোবেসেছিল। সবসময় তাকে নিয়ে ভাবতো, উদ্বিগ্ন থাকতো। বিছানার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে সারায়রা নিজের বাড়ি থেকে যেভাবে এসেছিল এখনো সেভাবেই রয়েছে। শাড়ি, জুয়েলারি, মেকআপ সব আগের মতোই রয়েছে। জুয়েলারি খুলে রেখে শাড়ির সেফটি পিন খুললো একটা একটা করে। জাওয়াত ঘুমিয়ে রয়েছে ওপাশ থেকে, মাথার উপর বালিশ চাপা দিয়ে রেখেছে। সে যে ওপাশ ফিরেছে এপাশ আর ফেরেনি সে। সুটকেস থেকে শাড়ি, ব্লাউজ, পেটিকোট আর তোয়ালে বের করলো। সেফ ওয়াশ, বডি ওয়াশ আর লুফার হাতে নিয়ে প্রবেশ করলো ওয়াশরুমে। ভীষণ অস্বস্তি বোধ হচ্ছে। গোসল করলে যদিও একটি স্বস্তি পাওয়া যায়। লম্বা সময় ধরে গোসল করার পর বেরিয়ে এলো সারাইরা। চুলে পানি ভালোভাবে নিংড়ে মুছে নিল তোয়ালে দিয়ে। চুলগুলো হাত খোপায় করে আঁচল তুলে মাথা ঢেকে নিল। তারপর একটা সেফটি পিন দিয়ে ভালোভাবে আটকে নিল আঁচলটা। যায় নামাজ কোথায়? আশেপাশে নজর বুলায় সে। রুমের একপাশে পুরো দেওয়াল জুড়ে বিশাল আকারের স্নাইড ডোরের ওয়ারড্রোব। একটু ইতস্ত করে এগিয়ে এসে ওয়ারড্রোবে একটা পাল্লার সরাতে চোখে পড়লো সুন্দর করে ভাঁজ করে রাখা একটা জায়নামাজ। রুমের দক্ষিণ কোণায় জায়নামাজটা বিছিয়ে দিল সারাইরা। কিবলামুখী হয়ে যখন সে নিয়ত বাঁধল
তখন বাইরে আকাশটা একটু একটু করে ফর্সা হতে শুরু করেছে। পাখিদের কিচিরমিচির শব্দে চারপাশে নীরবতা ভাঙছে। নামাজের শুরুতে নিজেকে শক্ত রাখার আপ্রাণ চেষ্টা করলো সে, কিন্তু সূরা ফাতিহা পড়তে গিয়ে তার গলাটা বুজে এলো, কণ্ঠস্বর কাঁপতে লাগলো। নিজের অজান্তে চোখ থেকে ফোঁটায় ফোঁটায় তপ্ত অশ্রু গলা বেরিয়ে জায়নামাজের জমিনে গিয়ে পড়তে লাগলো। রুকু শেষ করে যখন সেজদায় গেল তখন তার নিজের ভেতরে কান্নাকে আটকে রাখতে পারলো না সে। শক্ত করে ধরে রাখতে পারলো না নিজেকে। শক্ত মেঝেতে মাথা ঠেলিয়ে সেজদায় অন্ধকারে ফুঁপিয়ে কেঁদে উঠল। সোজা সেজদা এমন একটি জায়গা যেখানে গেলে আল্লাহর অতি নিকটে পৌঁছানো যায়। সেখানে কাউকে কেউ দুর্বল বলে খোঁটা দেয় না, অবজ্ঞা করে না। কান্নায় তেরে সারাইরা পুরো শরীর কাঁপতে লাগলো। চোখের পানিতে জায়নামাজ ভিজে যাচ্ছে, অথচ সে সেজদা থেকে ওঠার শক্তি যেন হারিয়ে গেছে। বহু কষ্টে নিজেকে শান্ত করে নামাজ শেষ করলো সারাইরা। যখন মোনাজাতের জন্য দুটো দুটো তুললো, তার চোখ জোড়া তখন লাল হয়ে ফুলে উঠেছে। ঠোঁট দুটো কাঁপছে প্রবলভাবে। উঁচু করে ধরা শূন্য হাত দুটোর দিকে তাকিয়ে তার মনে হলো এই বিশাল পৃথিবীতে আল্লাহ তাআলা ব্যতীত তার পাশে আর কেউ নেই। সে বড্ড একা, বড্ড অসহায়। মোনাজাতে কোনো গোছানো ভাষা বের হলো না তার মুখ থেকে। ফোঁপাতে ফোঁপাতে এলোমেলো স্বরে বলল, আল্লাহ তুমি তো সব দেখছো। আমার বুকের ভেতর এই আগুন তুমি নিভিয়ে দাও, এই কষ্ট কমিয়ে দাও। আমাকে এক্ষুনি ধৈর্য আর শক্তি দাও, যে এই অহংকারী জঙ্গলি লোকটার সামনে আমি কখনো ভেঙে না পড়ি। ওদের দেওয়া প্রতিটা আঘাত সহ্য করার ক্ষমতা আমায় দাও মাবুদ। ঘুম ভাঙলো জাওয়াদের। মাথার উপর থেকে বালি সরিয়ে চিত হয়ে শুলো। লাইটের আলোয় চোখে পড়তেই চোখ খিচে বন্ধ করে নিল। চোখ বন্ধ রেখে শোয়া থেকে উঠে বসলো। লম্বা চুলগুলো আছড়ে পড়লো চোখ মুখের উপর। চুলগুলো দুহাতের পেছনে ঠেলে চোখ মিলালো আবার। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 7:30 বেজে গেছে। স্মরণ হলো সারাইরার কথা। চল শক্ত করে সারা রুম নজর বুলিয়ে দেখলো সারাইরা রুমে কোথাও নেই। সুটকেসটা রুমের মাঝখানে রয়েছে, আর বিয়ের শাড়িটা সোফায় এলোমেলো হয়ে পড়ে আছে। রুমের এই অবস্থা দেখে জাওয়াদের মেজাজ আরো খারাপ হলো। ফ্রেশ হয়ে গোসল সেরে ওয়াশরুম থেকে বের হলো জাওয়াদ। পরনে কালো রঙের ট্রাউজার, উদম গা। ভেজা চুলগুলো থেকে টুপটাপ পানি গড়িয়ে পড়েছে। দরজায় খোলা আওয়াজ পেয়ে জাওয়াদের দিকে তাকিয়ে দেখলো সারাইরা রুমে ঢুকছে, হাতে ধোয়া ওঠা কফির মগ। সারাইরা তাকালো জাওয়াদের দিকে। কফির মগ তার হাতে না দিয়েই রাখলো বিছানার পাশে থাকা টেবিলের ওপর। সে কফি নিয়ে আসতে চায়নি, জোর করে তার হাতে কফি পাঠিয়েছে হোসনে আরা। জাওয়াদ চোখ সরিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে চুলগুলো ভালোভাবে আঁচড়ে নিল। গায়ে পারফিউম লাগিয়ে ঘুরে এলো সোফার কাছে। সিগারেটের প্যাকেট হাতে নিয়ে ভেতর থেকে একটা সিগারেট বের করে ঠোঁট গুজে দিল। লাইটটা দিয়ে সিগারেট ধরিয়ে তাকালো সারাইরার মুখের দিকে। সারাইরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। একটা সময় এই মেয়েটা তার পুরো হৃদয় রাজত্ব করত। এই মেয়েকে ছাড়া অন্য কিছুই সে ভাবতে পারতো না। অথচ আজ ভাগ্যের কি নির্মাণ পরিহাস। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প দুজনে চলবে।